বাংলাদেশের টেবিল টেনিসের কথা বললে সবচেয়ে বেশি কিন্তু আপনার নামটাই উচ্চারিত হয়। আপনি দীর্ঘদিন ধরে এই পেশায় আছেন, কোচিং করাচ্ছেন, একসময় খেলোয়াড় ছিলেন। আপনার শুরুটা সম্পর্কে আমরা জানতে চাই যে শুরুটা কিভাবে হলো। আসলে এই খেলাটাকে আমি প্রচণ্ড ভালোবাসি এবং আমি বলে থাকি যে এটা আমার ব্লাড গ্রুপ। টেবিল টেনিসটা আমি যদি আবার জন্মগ্রহণ করি, আমি বড় কোনো খেলায় না গিয়ে আবার টেবিল টেনিসে আসবো। তো আমার শুরুটা হয়েছিল আসলে নড়াইলের ছোট্ট একটা মহকুমা শহরে, তখন জেলাও ছিল না। 80 সালে আমার টেবিল টেনিসের হাতে খড়ি। তো আমার উস্তাদ ছিলেন KM তৈদুল ইসলাম এবং আখি ভাই, যিনি এখন কানাডার নাগরিক। এই দুইজন আসলে আমি ভালো দুইজন গুরু পেয়েছিলাম, যারা আমাকে সবসময় আগলে রেখেছিল এবং মোটিভেশন করতো। খেলার যে বেসিকটা শিখতে গেলে আসলে ভালো একজন গুরু হইলে যে ভালো শেখা যায়, আমি কিন্তু সেরকম একটা স্টার্টিং আমার লাইফে পেয়েছিলাম। আমার ওই ছোট্ট মহকুমা শহর নড়াইলে 80 সালে আমি আমার টেবিল টেনিস ব্যাট হাতে নিই। তারপরের থেকেই আসলে আমাদের পথ চলা শুরু এবং খেলাটার প্রতি প্রচণ্ড রকম ভালোবাসা জড়িয়ে যায় এবং তারপর থেকে আর আমি টেবিল টেনিস কখনোই ছাড়তে পারিনি। সেই 80 সাল থেকে এখনও টেবিল টেনিস নিয়েই চলছি। আপনার যে নিবেদনটা সেটি সত্যি প্রশংসা করার মতো। আমরা যদি একটু বলি যে আমাদের বাংলাদেশে কিন্তু 1976 সালের দিক থেকে আসলে খেলাটা খুব শুরু হয়, 74-এর দিক থেকে। তো এই 74 সালের পরে আমরা দেখি যে 76 সালে লিনু আপা প্রথম শুরু করেন, উনি 12 বছর বয়সে পদক জিতেন। তো ওই সময়টাতে আপনার জন্য আসলে এটা কতটা চ্যালেঞ্জিং ছিল এবং আপনি যে শুরু করলেন, তারপরে বাংলাদেশে টেবিল টেনিস শুরু হলো, ক্রিকেট ফুটবলের বাইরে গিয়ে এরকম একটা খেলাকে আপনি নিলেন, এটা কতটা চ্যালেঞ্জিং ছিল সেই সময়ের কথা? আসলে এটা খেলাটা একটা নেশা, একটা ভালোবাসা, দুটোই বলা যায়। তো আমাদের সময় তো আসলে এত কিছু ছিল না, তো আমরা এটাকে ভালোবেসে নিয়েছিলাম এবং পরে এটা নেশা হয়ে যায়। তখন কিন্তু এত কিছু চিন্তা করতাম না যে এটা খেলে কি হবে না হবে, আমাদের এরকম কোনো চিন্তা ছিল না। বাট আমরা এটাকে এনজয় করতাম এবং এই খেলাটাকে সারাদিন আমি প্র্যাকটিস করতাম। আমার অনেক সময় স্কুলেও যাওয়া হতো না, ম্যাক্সিমাম টাইম আমি স্কুলে যেতাম না, বকা খেতাম। দেখা গেলো পরীক্ষার লাস্টের দিকে যখন এসে যেত, আমার বাসা থেকে আমার ব্যাটটা রেখে দিত যে তুমি আগে পড়ো, তারপরে খেলো, পাস না করলে খেলা বন্ধ। তো সেই খেলা বন্ধ না হয়ে যায় তার জন্যই আমার লেখাপড়া করতে হতো। স্কুলে তো যেতেন না, বা স্কুল পালিয়েও হয়তো অনেক সময় খেলেছেন, সে সময় আসলে পরিবারের সাপোর্টটা কেমন ছিল? আসলে আমি ম্যাক্সিমাম টাইমই স্কুলে যেতাম না এই খেলার জন্য। আমি ভোর 6টা থেকে শুরু করতাম, আমার খেলা চলতে থাকতো। আমার স্কুল ভালো লাগতো না, আমার খেলাটাই ভালো লাগতো। তো পরিবার থেকে বকা দিত, বাট পরিবার চাইতো যে আমি খেলি লেখাপড়া করে। বাট আমার হয়ে গেছিলো, আমার লাইফে এমন হয়ে গেছিলো, আগে টেবিল টেনিস পরে লেখাপড়া। তো পরিবার একসময় আমাকে কন্ডিশন দিয়ে দিল যে পাস না করতে পারলে এটা খেলা যাবে না। তখন আমি কিন্তু এই খেলার জন্যেই লেখাপড়া আমাকে করতে হয়েছে, যে আমাকে পাস করতে হবে, নাহলে তোমার খেলা বন্ধ হয়ে যাবে। এরকম সিচুয়েশন আমাদের সময় ছিল। আসলে এটা দারুণ একটা ব্যাপার, কিন্তু অনেক পরিবারে দেখা যায় যে আসলে ওই সাপোর্টটা দেয় না, কিন্তু আপনার পরিবার হয়তো প্রথম মানা করেছে। আমরা জানি যে আমাদের দেশে ক্রিকেট বা ফুটবল এই দুটো বেশি জনপ্রিয়। তো ক্রিকেট বা ফুটবল না কেন আপনি এই দিকে ঝুঁকলেন, বা টেবিল টেনিসটাকে কীভাবে বেছে নিলেন? টেবিল টেনিসটা আসলে 70-এর দশকে আমাদের নড়াইল খুবই একটা চমক সৃষ্টি করে। তখন আমাদের মহকুমা ছিল, জেলা শহর ছিল যশোর। তো আমাদের যে বড় ভাইরা ছিল, যে তৈদ ভাই, আখি ভাই, তারপরে তুহিন ভাই, বিদ্যুৎ দা, কুশল দা, হিট্টু ভাই, মিন্টু ভাই, এরকম অনেক খেলোয়াড়, তারা যশোর থেকে অনেক বড় একটা প্রাইজ নিয়ে আসছিল। ওই ছোট শহরে ওইটা ছিল তখন একটা ক্রেজ। তো এইটা আমাদের ভালো লাগতো। আর আমার মেনলি আমার বাসার সাথেই টেবিল টেনিস ক্লাব, অফিসার্স ক্লাব, দুই জায়গায় টেবিল টেনিস খেলা হতো। তখন অফিসাররাও কিন্তু অনেক টেবিল টেনিস খেলতো। তো আমি ওইটা দেখে কিন্তু আমার আর মাঠের দিকে যাওয়া খুব কম হয়েছে। টেবিল টেনিসটাই মেন হয়ে গেছে। তখন ক্রিকেট আর ফুটবল ছিল আমার রিক্রিয়েশন। এই যে মাঠে যাওয়াটা, এলাকার ভাইদের থেকে ইন্সপিরেশন পাওয়া, ওই জিনিসটা বেশি কাজ করেছে, নাকি মনে হয়েছে যে না, এই খেলাটা নিয়ে আমি সামনে আগেলে কিছু একটা করতে পারবো? হ্যাঁ, আমি এই যে যখন বললেন যে আমাদের লিনু আপা, কচি ভাই, রুচি ভাই, আকবর আজিজ, মিজান মৌলা, ডাক্তার জসিম, কোচি সাদি, কিসলু, হ্যাপি, এই নামগুলো আমরা পেপারে খুব দেখতাম তখন। তো আমরা মনে হতো যে আমাদের তখন মোটিভেশন ছিল যে না, আমরা এইটা খেলে তো আমাদের নামটা আসতে পারে। তো এই টেবিল টেনিসের তখন যে জনপ্রিয়তা ছিল, আমরা শুনেছি যে ফুটবলের পরপরই কিন্তু টেবিল টেনিসের একটা ফোকাস ছিল। সেই ফোকাসটা কিন্তু আমাদের টেনে নিয়ে গেছে। কিন্তু 1880-র দশকে শুরু হওয়া একটা খেলা, যেটা কিনা ভিক্টোরিয়ার আমলে সেই সময়ে সেখানকার উচ্চবিত্ত পরিবারের মানুষরা বোতলে ছিপি দিয়ে খেলতো বা শ্যাম্পেনে ছিপি দিয়ে খেলতো, এরকম একটা খেলা বাংলাদেশের মতো জায়গায় থেকে খেলা, ওই সময়ের চ্যালেঞ্জটা যদি একটু বলতেন। আর আপনি যখন এটা নিয়ে খেলা শুরু করলেন, তখনকার সময়ের চ্যালেঞ্জ আর বর্তমান যুগের যে চ্যালেঞ্জটা, দুটাকে যদি মেলাতে যান, কোন জিনিসটাকে বড় করে দেখবেন বা আসলে কোনটাকে ধরবেন? আসলে খেলাটা সবসময় এটা কিন্তু চেঞ্জ হয়। আমাদের সময় আমি যখন খেলা শুরু করি
তখন আমার নিজের ব্যাট ছিল না, বড় ভাইদের ব্যাট দিয়ে খেলতাম। তো আমি যখন খেলা একটু ভালো শিখি তখন বাবার কাছে বলেছিলাম যে আমার একটা ব্যাট কিনতে হবে। তো বাবা শুনেছিল যে কত দাম, তো আমি বললাম 60 টাকা, 60 টাকা। তো 60 টাকাও কিন্তু তখন একটা মানে আমাদের অনেক বড় একটা পরিবার, টাকাটা আব্বা আমাকে দিয়েছিল। তো আমি আমার ওস্তাদ যে বললাম যে উনি এখন কানাডায় আছে, আকি ভাইকে দিলাম। তো উনি কিন্তু যশোর নড়াইলে ব্যাট পাওয়া যায় না, তখন নড়াইল থেকে একটা গাড়ি মাত্র যেত, একটা বাস সকালে যেত, ওইটা সন্ধ্যায় আসতো। তো আমি তো টাকা দেওয়ার পরে কখন ব্যাট আসবে এই অপেক্ষায় আছি। তখন উনি দেখলাম যে ওনার অনেস্টি আমাকে এখনও মনে করিয়ে দেয়, যে এই অনেস্টিগুলো এখন পাওয়া যায় না মানুষের মধ্যে। উনি আমাকে ব্যাটটা দিল আর বললো যে আমি 5 টাকা কমে পেয়েছি, এই যে তোমার 5 টাকা। তো ওইটা আমার জন্য একটা বড় একটা বিষয়। বাট এই ব্যাটটাই যদি এখন আমরা নিতে যাই, আমার মিনিমাম 20,000 30,000 টাকা লাগে। এই যে চেঞ্জটা একটা চ্যালেঞ্জিং। আমরা তখন কিন্তু অল্প টাকাতে একটা ব্যাট কিনে খেলতে পেরেছি। তখন একটা বল ছিল 2 টাকা, এখন সেই বলটা হয়ে গেছে 200 টাকা। আমি যে কেটস পরে খেলতাম 1 থেকে 150 টাকা দিয়ে, এখন আমাদের প্লেয়াররা খেলে 20,000 30,000 টাকার কেটস দিয়ে। এই যে একটা চেঞ্জ কিন্তু খেলার মধ্যে আসছে, এবং আমরা তখন খেলেছি কিন্তু ভালোবেসে। এটা থেকে কি পাবো না পাবো এটা না, আমরা রিয়েলি শুরু করছি খেলাটা ভালোবেসে। কিন্তু এখন কিন্তু এইটা সম্ভব না। এটা অবশ্যই একটা চ্যালেঞ্জিং। একটা খেলোয়াড় তার এই গুডসগুলোই যদি পেতে চায় তাহলে তো অনেক একটা কোনো পরিবার থেকে এটা সাপোর্ট দেওয়া সম্ভব না। এখানে একটা চেঞ্জ এসে গেছে আসলে। আমাদের দেশে তো আসলে আমরা স্কুল পর্যায়ে দেখি যে ক্রিকেট টুর্নামেন্ট হয়, ফুটবল টুর্নামেন্ট হয়, কিন্তু টেবিল টেনিস নিয়ে আমি এখন পর্যন্ত দেখিনি যে টেবিল টেনিসের কোনো টুর্নামেন্ট হয়েছে। আপনি যদি বলতেন যে আপনার স্কুলের শুরুটা কেমন হয়েছিল? চমৎকার একটা কথা বলছেন যে আসলে স্কুল টুর্নামেন্ট আমাদের মহকুমা ছোট্ট নড়াইল যখন জেলায় রূপান্তরিত হলো 84 সালে, তখন কিন্তু আমরা একটা চিঠি পাই, প্রথম বাটা স্কুল জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতা। আমরা কিন্তু সেটা খেলতে আসি, এবং ঢাকায় আমি তখন গ্রামের এক মফস্বলের ছেলে, কখনোই ঢাকায় আসিনি। ঢাকায় এসে ক্রীড়া পরিষদের চকচকে একটা বিল্ডিংয়ে যখন আমরা উঠলাম, এবং টয়েটার সেই লাল নীল যে বাতিটা দেখে আমরা মোহিত হয়েছিলাম। আমরা ঢাকা আসার জন্যই পাগল থাকতাম। আমাদের চাহিদা আসলে খুব বেশি তখন ছিল না যে ঢাকায় আসবো, খেলতে যাবো, এই চাহিদাগুলোই বেশি ছিল। সেই 84 সাল থেকে কিন্তু আমরা স্কুল টুর্নামেন্ট পাচ্ছি, এবং 86 সালে আমরা নড়াইল জেলা যেটা ফেডারেশনের মাধ্যমে পেলাম, এটা আসলে কখনোই ভোলা যায় না। একটা মহাগুরু জাপানের হিরোশিমা নাগাসাকি থেকে এসেছিল, ওনার নামটা আমার সারা জীবন মনে থাকবে, মিনোরু নাকায়ামা। আমাদের চমৎকারভাবে উনি শিখিয়েছিলেন, এবং তার পরপরই 87 সালে যে চতুর্থ বাটা স্কুল জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতা হলো, আমি ওখানে চ্যাম্পিয়ন হয়ে প্রত্যেকটা পেপারে আমার নাম এসে গেল। আমি নড়াইলে যে নামলাম, আমাকে নিয়ে ট্র্যাক মিছিল হলো, আমার স্কুলে সব বন্ধুরা চলে আসলো, ট্র্যাক মিছিল হলো। তো এই জিনিসগুলো কিন্তু আমাকে এই টেবিল টেনিসের প্রতি চমৎকারভাবে আকৃষ্ট করে রেখেছে। আমি কখনোই টেবিল টেনিসকে ভুলতে পারি না, পারবো না। আমার ভাইয়া, এই যে আপনার খেলোয়াড়ি জীবনের কথাটা বললেন, সেই স্কুল থেকে শুরু হলো, সেখান থেকে এসে আপনি কিন্তু বাংলাদেশকে অনেকগুলো উপহার দিলেন, অনেকগুলো পদক দিলেন, এবং প্রথম বাংলাদেশি হিসেবে কিন্তু আন্তর্জাতিক পদকটাও কিন্তু আপনার মাধ্যমে এসছে। আপনার এই খেলোয়াড়ি জীবনের গল্পটা যদি একটু বলতেন। খেলোয়াড়ি যে আমার 87 সালে জাতীয় স্কুল টুর্নামেন্ট চ্যাম্পিয়নটা আমাকে সারা বাংলাদেশ ব্যাপী আমাকে যেভাবে তুলে ধরা হয়েছিল, সেটা আমাকে খুবই দারুণভাবে আকৃষ্ট করেছিল। তারপরে আমি 91-এ জাতীয় দলের আমার অভিষেক হয়। তো সেখানে কিন্তু আমার গুরুরা ছিল, মানে আমার খেলার গুরু যারা কোচি রচি সাদি, সেই তিনজনের সাথে কিন্তু আমি নতুন একজন চান্স পাই। শ্রীলঙ্কায় এই সাব গেমসটা হয়েছিল, বাংলাদেশের প্রথম পদক আমরাই কিন্তু এনেছিলাম। আমি না, আমার গুরুদের সাথে আমি সংযুক্ত ছিলাম এই টিমের সাথে। তো প্রথম যে ব্রোঞ্জ পদকটা আমরা কিন্তু এনে দিই, আমি সেই দলের সদস্য ছিলাম। সেই সময়ের যদি কোনো একটা সুন্দর মুহূর্ত যেটা আপনাকে আবেগ আপ্লুত করে তুললে, সেটা যদি আমাদের সাথে শেয়ার করতেন। আমি প্রথম জাতীয় দলে তখন চান্স পাওয়ার জন্য কিন্তু আমাদের সিলেকশন হতো, তখন 16 জনের মধ্যে সিলেকশন চলছে। এইখানে চান্স পাওয়া খুবই টাফ। লাস্ট ম্যাচ আমার মনে আছে হ্যাপি ভাইয়ের সাথে, হ্যাপি ভাই তখন খুবই স্টার প্লেয়ার, দারুণ একজন প্লেয়ার। তার সাথে আমাকে জিতলে আমি দলে ঢুকতে পারবো, হেরে গেলে হ্যাপি ভাই ঢুকবে। তো এইরকম একটা চ্যালেঞ্জিংয়ের সময় তখন কিন্তু আবার আবাহনী মোহামেডানের খেলার ক্রেজ তো আপনারা জানেন, ওই দিন ওই মাঠে খেলা হচ্ছিল, আর জাতীয় ক্রীড়া পরিষদে আমাদের সিলেকশন চলছিল। তো হাড্ডাহাড্ডি ম্যাচের পরে আমি 3-2-তে একদম লাস্ট ম্যাচে যে জিতে যাই। ওই জেতার পরে আমি একটা ডান্স দিয়েছিলাম। তো আমার কোচি ভাই, রচি ভাই, সাদি ভাইরা সবাই খুব অ্যাপ্রিসিয়েট করছিল, এবং আমাদের নড়াইলের জন্য এবং আমার জন্য এটা দারুণ একটা বিষয় ছিল যে আমি জাতীয় দলে খেলতে যাব। ভাই, আপনার গল্প শোনার আগ্রহটা আমার বেড়ে যাচ্ছে, তবে বাকি গল্পটা শুনবো একটা ছোট্ট বিরতির পরে। দর্শক, আমরা চলে যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে। বিরতির পর ফিরে এলাম মাঠের গুরু অনুষ্ঠানে। সবাইকে স্বাগতম।
ভাইয়া আমরা কথা বলছিলাম আপনার জাতীয় দলের বিষয় নিয়ে, জাতীয় দলের অর্জনটা নিয়ে যদি আমরা শুরু করি আবার। আসলে আমি বলেছিলাম যে 91-এ আমার জাতীয় দলে অভিষেক হয় এবং আমরা বাংলাদেশ টিম প্রথম বাংলাদেশকে ব্রোঞ্জ পদক উপহার দিই। সেখানে আমার যারা সিনিয়র ছিলেন, আপনার সবাই টেবিল টেনিসে সবাই তাদের নাম জানেন, কোচি রচি সাদি। এবং তারপরে কিন্তু 93-তে বাংলাদেশ স্বাগতিক দেশ হিসেবে সাব গেমস আয়োজন করে এবং সেখানেও কিন্তু আমরা ব্রোঞ্জ পদক অর্জন করি। তারপরে আবার 2010 সালে আবার বাংলাদেশ সাব গেমস আয়োজন করে, সেখানে আমরা ব্রোঞ্জ পদক অর্জন করি। এই 3টা ব্রোঞ্জ পদকের সাথে আমি জড়িত ছিলাম জাতীয় দলের পক্ষে এবং জাতীয় প্রতিযোগিতায় আমি 2005 সালে ন্যাশনাল চ্যাম্পিয়ন হই। এইভাবে আমার খেলোয়াড়ি জীবন চলতে থাকে এবং আমি 3টা এশিয়ান চ্যাম্পিয়নশিপ এবং ওয়ার্ল্ড কাপ খেলার সুযোগ পাই। তারপরে আসলে আমি আস্তে আস্তে কোচিং পেশায় চলে যাই। এটা আসলে আমার জাতীয় দলে অভিষেক এবং বাংলাদেশের প্রথম পদক, এটা আমার জন্য একটা দারুণ একটা স্মৃতি। সারা জীবন আমি বয়ে নিয়ে বেড়াচ্ছি, আনন্দের একটা স্মৃতি। যেখানে বাংলাদেশের সেরা 3জন খেলোয়াড় ছিল, তাদের সাথে আমি ছিলাম, কোচি রচি সাদি এবং আমি, এবং আমরা বাংলাদেশ দলকে প্রথম পদক এনে দিতে পেরেছিলাম। এই আনন্দটা সবসময় আমাকে মোটিভেট করে। এই খেলোয়াড়ি জীবন থেকে আপনি কোচিং পেশায় এসেছেন এবং আপনার হাত ধরে বহু টেবিল টেনিস প্লেয়াররা দীক্ষা নিয়েছে, যদি আপনার কোচিং ক্যারিয়ারটা নিয়ে একটু বলতেন। চমৎকার বলেছেন। আসলে আমি যখন খেলা শুরু করি তখন থেকে আমি আসলে নড়াইলে খেলা শেখাই। আমি এক সাইডে টেবিলে দাঁড়াইতাম, আর এক সাইডে দেখা গেল যে প্রায় 50-60 জন আছে, মিস হলেই আউট, মিস হলেই আউট। এইভাবে আমি সবসময় কোচিং করাইতাম আমার ওই খেলোয়াড়ি জীবন থেকেই। এবং এক সময় হয়ে গেল যে নড়াইল দেশের টেবিল টেনিসের রাজধানী। তো সেই কাজটা কিন্তু আমাদের বড় ভাইরা ছিল, তহিদ ভাই, আখি ভাই, মিকু ভাই, মামুন ভাই, তো তার সাথে কিন্তু আমি কোচিংটা শুরু করি খেলোয়াড়ি জীবন থেকে এবং নড়াইল একটা সাকসেস জেলায় পরিণত হয়, যেখানে সাংবাদিক ভাইয়েরা নড়াইলকে নাম দেয় টেবিল টেনিসের রাজধানী। ওইখান থেকে আমাদের কিন্তু এখনও দেশের সেরা হিসাবেই নড়াইলকে কাউন্ট করতে হয়, বিকজ 23টা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ আমাদের ওইখান থেকে এসেছে। বাংলাদেশের প্রথম কোচ হিসেবে আপনি লেভেল 3 কমপ্লিট করেছেন, যেটা একটা বিশেষ অর্জন। এই কোচিং পেশায় আসা খেলোয়াড়ি পার্ট নাকি কোচিং পার্ট, কোনটা আপনাকে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ দিয়েছে? আমার আসলে চ্যালেঞ্জ দুটোই চ্যালেঞ্জিং। এই স্পোর্টসটাই একটা চ্যালেঞ্জ, যে আপনি দেখেন যে খেলোয়াড়দের একটা ইনজুরি হইতে পারে, পারফরমেন্স কখনো ডাউন হতে পারে, তখন কিন্তু অনেক সমালোচনা হয়। আবার আপনি যখন রেজাল্ট করে আসতেছেন তখন কিন্তু সবাই আপনাকে মাথায় করে নাচতেছে। জাস্ট সেম মুদ্রার এপিট আর ওপিট। আপনি কোচ হিসাবে একটা সাকসেস হলেন, সবাই আপনাকে নিয়ে হই হুল্লোড় করবে, আনন্দ করবে, বাট যখনই আপনি সাফল্য পাবেন না, আপনি দেখেন বিদেশের মাটিতে কোচ কিন্তু পরের দিনেই বাদ হয়ে যায়। আমাদের দেশেও আপনারা দেখেন যে বিভিন্ন ফেডারেশনে যে কোচ আসে সাথে সাথে চেঞ্জ হয়ে যায়, রেজাল্ট ওরিয়েন্টেড। আমাদের স্পোর্টসটা কিন্তু অবশ্যই একটা চ্যালেঞ্জিং, সেটা প্লেয়ার এবং কোচ দুইটাই। আচ্ছা, আমরা কখনো দেখি না যে ক্রিকেট বা ফুটবলের বাইরে অন্য কোনো খেলাকে ফ্লারিশ করতে। আমরা যেটা দেখি যে টেবিল টেনিসের মতো খেলা যেগুলো আছে সেই খেলাগুলো একটা সাইডেই থাকে, কেউ জেলা পর্যায়ে লিগ নিয়মিত হয় না, প্লেয়াররাও খুব একটা উৎসাহ পায় না। আসলে ক্যারিয়ার হিসেবে টেবিল টেনিসকে নেওয়া কতটা বাস্তবসম্মত এখনকার প্লেয়ারদের জন্য? এটা খুবই চমৎকার একটা প্রশ্ন, যে আসলে সময়ের সাথে যে প্রয়োজনগুলো এসে গেছে, যে স্পোর্টসকে আমরা পেশা হিসেবে নিতে পারি, এবং নতুন সরকার এসে যে সংলাপটা দিয়েছে যে খেলাকে আমরা পেশা হিসেবে নিলে পরিবার পাবে ভরসা, তো সেইটা কিন্তু সত্যি কথা। আপনি পেশা হিসেবে নেওয়া যাচ্ছে না আমাদের এই ছোট ছোট গেমগুলো, যে একজন খেলোয়াড় যদি ভালো করে সে মাসে 1 লাখ টাকা পাচ্ছে। তো এইটা এখন পেশা হিসেবে নেওয়ার একটা সময় চলে এসেছে বলে আমি মনে করি, বাট কিছুদিন আগেও ছিল না। টেবিল টেনিস প্লেয়ার হিসেবে যে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন, এই ব্যাপারটা আপনার কাছে কতটুকু আবেগ? এটা একটা খেলোয়াড়ের জন্য আমি মনে করি যে সর্বোচ্চ পাওয়া, যে দেশের পতাকা বুকে নিয়ে দেশকে রিপ্রেজেন্ট করা এবং দেশের জন্য মেডেল জয় করে আনা। এটা তো একটা যুদ্ধ, স্পোর্টসটা একটা যুদ্ধ, একটা শান্তির যুদ্ধ। তো আমরা একটা দেশকে হারিয়ে যখন পদক আনি এবং দেশ যখন আমাদের স্বাগত জানায়, আমাদের অভিনন্দন জানায়, এটার মানে বলা যায় না, বলার ভাষা নাই। আপনার সাথে গল্প নিয়ে আবার ফিরছি, তবে একটা বিরতির পর। দর্শক, চলে যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে। দর্শক, আবারও আমন্ত্রণ মাঠের গরু প্রোগ্রামে।
ভাইয়া, আপনি যখন খেলোয়াড় ছিলেন সেই সময়টায় আসলে জাতীয় দলের হয়ে খেলাটার যে চ্যালেঞ্জটা সেটা প্লাস দেশের বাইরে প্রতিনিধিত্ব করার যে ব্যাপারটা, এই দুইটার মধ্যে কোন জিনিসটা আপনাকে সবচেয়ে বেশি বিমোহিত করতো? আমাদের সময় আসলে জাতীয় দলের চান্স পাওয়াটা খুব একটা চ্যালেঞ্জ ছিল, কারণ আমি আপনাকে আগেও বলছি যে 80 দশকের ক্রীড়াঙ্গন বাংলাদেশের এখনও সবাই সর্বশ্রেষ্ঠ বলে, এবং তখনকার ফেডারেশনগুলো খুবই অ্যাক্টিভ ছিল, এবং আমার খেলাটাই বলবো যে আমাদের জন্য অনেকগুলো ভালো প্লেয়ারকে টপকিয়ে জাতীয় দলে ঢোকা। তো প্রথম চ্যালেঞ্জটাই কিন্তু আমার জন্য খুব টাফ ছিল যে আমি জাতীয় দলে কিভাবে চান্স পাবো, এবং তার জন্য কিন্তু আমাকে কঠোর পরিশ্রম করতে হতো, এবং সেই পরিশ্রমের সুযোগটা কিন্তু ফেডারেশন করে দিয়েছিল। আমাদের কোচিংয়ের ব্যবস্থা করেছিল, আমরা জাতীয় ক্রীড়া পরিষদে আবাসিক কোচিং করতাম, তারপর বিদেশি কোচ, বিশেষ করে বিশ্ব চ্যাম্পিয়ন চীন থেকে কোচ আসতো, ওনার আন্ডারে আমরা সবাই ট্রেনিং করতাম, তারপর একটা সিলেকশনের ব্যবস্থা ছিল, সুন্দর একটা সিস্টেম ছিল। সেই সিস্টেম পার করে জাতীয় দলে যাওয়াটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। তারপরে যখন জাতীয় দলে চান্স পাওয়া এবং জাতীয় দলের চান্স পাওয়ার পরে যে ব্লেজারটা জাতীয় পতাকাকে বহন করা, এটা একটা আনন্দের বিষয়, এবং বাইরে খেলতে যাওয়া আসলে একটা খুবই আনন্দের বিষয়। হ্যাঁ, আপনি যেটা বলছেন যে পদকের একটা জন্যে যাওয়া, এটা আমাদের সবসময় ফেডারেশন বলতো যে একটা পদক আমাদের পাইতে হবে, পদক পাইলে আমরা আমাদের খেলাটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। যেরকম দেখেন ক্রিকেট আইসিসি চ্যাম্পিয়ন হওয়ার পরেই কিন্তু বিশ্বকাপে চান্স পাইলো। তো এটা কিন্তু প্রত্যেকটা খেলারই একটা চ্যালেঞ্জ থাকে যে আমি বাইরে যাচ্ছি, আমার একটা বিজয় ছিনিয়ে আনতে হবে। এটা সহজ বিষয় না, এটা চ্যালেঞ্জিং বিষয়। হ্যাঁ, তখনকার দিনে তো আসলে ক্রিকেট ফুটবলের বাইরে অন্য কোনো খেলাকে মানুষ চিন্তাই করতে পারতো না। তারপরে আপনি ইসলামিক সলিডারিটি গেমসে গিয়েছিলেন, সেখানে গিয়ে পদক জয় করে এসেছেন। এই ব্যাপারগুলোকে যদি আমরা একপাশে নেই, যে পদক জয় করা এবং এই খেলাটাকে বাংলাদেশের হয়ে রিপ্রেজেন্ট করা, এই ব্যাপারটাকে আপনি কীভাবে দেখেন? এটা আমার ওই যে পরের পার্টে চলে আসছে যে আমার খেলোয়াড়ি জীবনের পরে আমি যে কোচ হলাম, তো সেটার জন্যে কিন্তু আমার ইন্ডিয়া থেকে একটা স্কলারশিপ নিয়ে, আগে আমাদের এটা যা তো এখন বন্ধ হয়ে গেছে, যে আমরা ইন্ডিয়ার পাতিয়ালা থেকে কোচেস কোর্স করে আসতাম বা ডিপ্লোমা করে আসতাম। এটা কিন্তু ছিল, এটা কিন্তু একটা ভালো একটা এডুকেশন, এবং তখনকার স্পোর্টস কিন্তু ভালো কোচ পেয়েছে। আপনারা যেটা আজকে গুরু বলছেন, একটা ভালো গুরু থাকলে কিন্তু ভালো শিষ্য বের হয়। তো আমরা কিন্তু সেই ডিপ্লোমাগুলো করে এসেছি তখনকার, যার জন্য আমি আমার কোচিং পেশায় আসতে পারছি। আমি কোচিং পেশায় যে আমি তো বললাম যে আমার ছোটোবেলা থেকে নিজে যখন খেলি তখনই আমি কোচ হিসেবেও কাজ করি। তো এখন আমি ডিপ্লোমা করে এসে যখন কোচ হিসাবে কাজ করতে করতে আমার যখন জাতীয় দলে চান্স হয়, তখন কিন্তু আমি এই লাস্ট দেখেন যে 2025-এ আমরা যে ইসলামিক সলিডারিটি গেমসে গেলাম, এখানে কিন্তু আমাদের একটা বড় সাফল্য। বাংলাদেশের টেবিল টেনিসের বলতে পারেন এটা সবচেয়ে একটা আন্তর্জাতিক অঙ্গনের বড় একটা পদক, যেটা আমরা ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করি, এবং ফাইনালে আমরা সিলভার পদক পাই। এটা আমাদের সবচেয়ে বড় একটা অর্জন, এবং একজন কোচ হিসাবে এটা অনেক বড় একটা পাওয়া। আপনি তো অনেকেই কোচিং করিয়েছেন, তো আপনার হাত ধরে অনেক প্লেয়ার উঠে এসেছে। আমরা কিন্তু জানি যে একসময় জোবেদা লিনু আপু, উনি কিন্তু দেশের হয়ে টানা 16বার জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছেন। তো এরপরে কিন্তু আমরা এমন কোনো প্লেয়ার দেখতে পাইনি যে যিনি এতবার চ্যাম্পিয়ন হয়েছেন। তো এই ক্ষেত্রে আসলে কিসের ঘাটতি মনে হয়, যে দেশে প্লেয়ার উঠে আসার পিছনে কোন জিনিসটা ঘাটতি ছিল? আসলে লিনু আপার যে বিষয়টা, উনি ছিলেন টেবিল টেনিসের জন্য একটা টেবিল টেনিস ওনার কাছে সব কিছু ছিল। উনি টেবিল টেনিসটাকে সেইভাবে নিয়েছিলেন, এবং সারাক্ষণ টেবিল টেনিস নিয়েই উনি চর্চা করতেন, এবং টেবিল টেনিসকে উনি এমনভাবে আঁকড়ে রেখেছেন। আপনি জানেন যে সেদিনও উনি বলছিলেন যে এই পুরস্কারগুলো আমার সন্তান। তো এই ধরনের ডেডিকেটেড খেলোয়াড় কিন্তু আমরা পাচ্ছি না আসলে। বিশেষ করে মেয়েদের কথা যদি বলেন, যে আমাদের দেশের কালচার অনুযায়ী কিছুদিন পরেই মেয়েরা তার সংসার জীবনে চলে যায়। তো সেরকম লিনু আপার মতো এরকম ডেডিকেটেড খেলোয়াড় আমরা আর ফিরে পাচ্ছি না, এবং এখন যে কম্পিটিশনের যুগ চলে আসছে, খেলোয়াড়রা কিন্তু অনেকগুলো খেলোয়াড় বেরিয়ে আসছে সমমানের। তো যার জন্যে কিন্তু চ্যাম্পিয়নশিপটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এর মধ্যে আমাদের অনেকে 4-5 বার চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু তারপরেই কিন্তু সে আবার সেটা ধরে রাখতে পারছে না, কন্টিনিউ করতে পারতেছে না। সেক্ষেত্রে আমরা দেখলাম যে আমাদের সেই 1990 সালের পরে একটা ব্রোঞ্জ পদক, এরপরে মেয়েদের একটা পদক জয়, এবং জুনিয়র পর্যায়ে একটা গোল্ড মেডেল এসছে, কিন্তু এর বাইরে কিন্তু আমরা আর কোনো পদক পাইনি। তা আমাদের বর্তমান যুগে আসলে প্লেয়ারদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা হয়ে দাঁড়িয়েছে? বড় চ্যালেঞ্জ হচ্ছে আসলে আমাদের প্র্যাকটিসের যে ধারাবাহিকতা, তারপরে টুর্নামেন্ট, একটা ধারাবাহিক যে টুর্নামেন্ট, এখানে কিন্তু ভাটা পড়ে গেছে। আমি মনে করি যে আমিও ফেডারেশনে কাজ করছি,
যে এই ধারাবাহিক টুর্নামেন্ট এবং ট্রেনিং যদি না থাকে তাহলে কিন্তু রেজাল্ট আশা করা যায় না। যে কোনো বিষয়ে আপনার একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকতে হবে, সেটা কিন্তু আমাদের মধ্যে নাই, আমাদের প্ল্যানিংটা নাই। আমরা হঠাৎ করে 2 মাসের জন্য একটা ট্রেনিং ডাকি, তারপরে আন্তর্জাতিক অঙ্গনে চলে যাই। এটা কোনো দেশ করে না। লং টাইম একটা ট্রেনিং চলতে থাকবে, এর মধ্যে থেকে তখন রেজাল্ট কিন্তু কন্টিনিউ বেরিয়ে আসে। যেরকম আমরা ইন্ডিয়াকে, পাশের দেশ যদি ইন্ডিয়াকে বলি, তারা কিন্তু সারা বছরের একটা খেলা এবং ধারাবাহিকভাবে চলতে আছে। আমাদের এখানে আমরা ন্যাশনাল এবং লিগটাকেই ধারাবাহিক দেখতে পাচ্ছি না, ইদানিং দুঃখজনক। যেটা একটা খেলোয়াড়ের জন্য খুবই প্রয়োজন। সে একটা লিগ খেললে সে লিগ থেকে একটা আর্ন করে, আর সে ন্যাশনাল খেললে তার জীবনের একটা আর্ন, যে আমি ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছি আমি বলতে পারছি। যদি ন্যাশনাল ওই সময় না হতো তাহলে আমি কী বলতাম? তো সেই ন্যাশনাল এবং লিগ কিন্তু কন্টিনিউ হচ্ছে না এখন। তাহলে এখনকার পর্যায়ে যারা টেবিল টেনিসকে পেশা হিসেবে নিতে চায়, বাস্তবিক দিক থেকে চিন্তা করলে এটা আসলে কি পেশা হিসেবে নেওয়াটা কি আপনি সিকিউর মনে করছেন? না, অবশ্যই পেশা হিসেবে নেওয়ার মতো পরিবেশ এখনও আসে নাই। তো সরকার যেভাবে কাজ করছে আমার মনে হয় যে আরও এটাকে মডিফাই করে খেলোয়াড়দের পেশা হিসেবে নিয়ে আসতে গেলে, সেখানে আমরা পাশের দেশ ইন্ডিয়ায় যেরকম দেখতে পাচ্ছি যে চাকরির কিছু ব্যবস্থা আছে, সেটা যখন আমরা করতে পারবো, চাকরিতে যদি আমরা একটা পার্সেন্টেজ দিতে পারি যে খেলোয়াড়রা চাকরি পাবে বিভিন্ন অফিসে, ইন্ডিয়াও পাচ্ছে। তো আমাদের নেপালেও দেখি এরকম সিস্টেম হয়ে গেছে। তো আমাদের দেশে যদি এই ধরনের সিস্টেম আসে, তখন আবার খেলোয়াড় আপনি ফিরে পাবেন এবং খেলার মাঠ ভরে যাবে, খেলোয়াড়রা আন্তর্জাতিক অঙ্গন থেকে রেজাল্ট আসবে এবং পেশা হিসেবে নিতে পারবে খেলাটাকে। ভাইয়া, আপনারা যখন খেলতেন তখন কিন্তু ব্যাটের দাম ছিল 60 টাকা, সেই ব্যাট এখন 20,000 টাকা। এই যে এত খেলার মধ্যে ব্যাটের একটা দামের এত বড় একটা পার্থক্য, সেটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এখনকার প্লেয়ারদের জন্য। তাহলে এই চ্যালেঞ্জটাকে কাটিয়ে প্লেয়াররা কীভাবে সামনে আগাবে বা টেবিল টেনিসটাকে সামনে আগাবে? সত্যি একটা চ্যালেঞ্জ যে এখনকার ইকুইপমেন্টের যে দাম বেড়ে গেছে, তো সেটা একজন খেলোয়াড়ের পক্ষে বেয়ার করা খুবই টাফ। তো এটাকে যদি প্রফেশনালি না নেওয়া যায় তাহলে কিন্তু এই খেলা ধরে রাখা এখন খুবই কঠিন। আমাদের টেবিল টেনিসের ইকুইপমেন্ট খুবই কস্টলি, আমি মনে করি অন্য অন্য খেলায়ও একই অবস্থা। তো এইটা আমরা যদি একটা খেলোয়াড়কে সাপোর্ট না দিতে পারি, সেটা ক্লাব হোক, তার চাকরি হোক বা তার সরকারি যে পৃষ্ঠপোষকতা হোক, যেটাই বলেন, সেই সাপোর্টটা না হলে কিন্তু আমরা আসলে খেলোয়াড় আগামীতে পাওয়া কঠিন হয়ে যাবে। ভাই, অনেক তো গভীর আলোচনা হলো। আপনার সাথে গল্প নিয়ে আবার ফিরছি, তবে একটা বিরতির পর। দর্শক, চলে যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে। দর্শক, আবারও আমন্ত্রণ মাঠের গুরু প্রোগ্রামে। ভাইয়া, টেবিল টেনিস নিয়ে তো অনেক কথা হলো, কিন্তু এই দেশে টেবিল টেনিসের অবস্থা কিন্তু খুব একটা ভালো না। আসলে কি করলে এখনকার জেনারেশন আবার টেবিল টেনিস মুখী হবে? সুন্দর প্রশ্ন। আসলে টেবিল টেনিস খেলাটা আগের থেকেও অনেকটা কমে গেছে। আগে আমরা যতগুলো জেলা খেলা দেখতাম, সে জেলাগুলো কিন্তু খেলা হচ্ছে না। তার মানে কিন্তু খেলার প্রসারটা কমে গেছে। এইটা মেন কাজ করতে হবে যে প্রতিটা আমাদের 64টা জেলা আছে, আমাদের 64টা জেলায় 64টা টেবিল থাকবে, সেখানে রেগুলার খেলা হবে। কোয়ান্টিটি যখন প্লেয়ার পাবো, কোয়ালিটি প্লেয়ার কিন্তু অটোমেটিক আসবে। এবং আপনি দেখেন যে অন্য খেলার মাঠ খুঁজে পাওয়া যাচ্ছে না, সেখানে কিন্তু টেবিল টেনিসটা আপনি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অফিসে, এমনকি পার্কের, আমরা চায়নায় দেখেছি পার্কে টেবিল টেনিস খেলা হয়। তো আমাদের যারা দায়িত্বে আছেন, আমাদের উচিত এই খেলাটাকে এইভাবে সম্প্রসারণ করা এবং সাথে সাথে যে খেলোয়াড়দের যে সুযোগ সুবিধাগুলো, যে প্রতি বছর লিগ হওয়া, লিগ মানে কিন্তু তখন আবাহনী, মোহামেডান বা আমাদের যে অরি ক্লাব বা আনসার, সেনাবাহিনী, পুলিশ, যারা কিন্তু খেলোয়াড়দের একটা স্যালারির ব্যবস্থা করে, তারা যখন এগিয়ে আসবে, এই খেলোয়াড়রা কিন্তু খেলাটাকে পেশা হিসেবে নিতে পারবে। ডে বাই ডে তখন কিন্তু খেলার ডেভেলপ হবে। আপনি যদি খেলোয়াড়কে কোনো সুযোগ সুবিধা না দেন, তাহলে কেন সে এখানে খেলতে আসবে? ভাইয়া, বিকেএসপি কিন্তু খেলোয়াড়দের আতুরঘর। আমরা দেখি যে বিকেএসপি থেকে অনেক প্লেয়ার উঠে আসে, কিন্তু শুধু একটা বিকেএসপি দিয়ে তো পুরো দেশ চলতে পারে না। সেক্ষেত্রে পুরো দেশে ছড়িয়ে দেওয়ার জন্য আসলে কি স্টেপ নেওয়া যেতে পারে? চমৎকার বলছেন যে আসলে আমাদের টেবিল টেনিসটা অনেক খেলাই বিকেএসপি কেন্দ্রিক হয়ে গেছে। তার মানে কিন্তু অন্য কোথাও আর খেলা হচ্ছে না। তার মানে ফেডারেশনগুলা বা আমরা যারা দায়িত্বে আছে, স্পোর্টসের যারা দায়িত্ব গভর্নমেন্ট দিয়েছে, যেরকম ফেডারেশন, তারপর জাতীয় ক্রীড়া পরিষদ, জাতীয় ক্রীড়া পরিদপ্তর, জেলা ক্রীড়া সংস্থা, এদের কিন্তু দায়িত্ব এই খেলাটাকে প্রমোট করা। তো আমরা দেখছি যে আমাদের খেলাটা জেলা পর্যায় পর্যন্তই নাই, এখানে 5টা-7টা ডিস্ট্রিক্টে খেলা হচ্ছে, এটা খুবই দুঃখজনক। তো এই খেলাটাকে ছড়িয়ে দিতে হবে। শুধু যদি বিকেএসপি কেন্দ্রিক হয়ে যায় তাহলে তো কম্পিটিশন থাকছে না।
কম্পিটিশন যত বেশি করবেন, প্রতিদ্বন্দ্বিতা যত বেশি হবে, তত কোয়ালিটি প্লেয়ার বেরিয়ে আসবে। এবং এই প্লেয়ার বেরিয়ে আনার জন্যই কিন্তু আপনার রেগুলার লিগ চালু করা, ক্লাবগুলোকে মোটিভেট করা এবং খেলোয়াড়দের সুযোগ সুবিধা বৃদ্ধি করা, তখন কিন্তু এই খেলাটাকে সবাই পেশা হিসেবে নিতে পারবে এবং আমাদের বাংলাদেশের পতাকা বাইরে উড়াতে পারবে। ভাইয়া আবার একটু ব্যক্তি জীবনে ফিরতে চাই। আপনার ক্রীড়া জীবনে এমন কি কখনো হয়েছে যে ঈদের সময় খেলা পড়ে গেছে বা সেই সময় পরিবারের সাথে ঈদ করতে পারেননি, টেবিল টেনিসকে সময় দিতে গিয়ে পেশাদারিত্বের কারণে দেশের বাইরে ঈদ করতে হয়েছে? না, এরকম বিষয় হয়নি, কিন্তু আমাদের সময় হতো রোজার মাসটা আমাদের জাতীয় ক্রীড়া পরিষদে আমরা থাকতাম এবং ওইখানে আমাদের ট্রেনিং হতো। তো আমরা ঈদে বাড়ি যাওয়ার জন্যে খুবই উদগ্রীব থাকতাম, যেটা বাংলাদেশে হয়। মানে ঈদে তো মানুষ বাড়ি যাওয়ার জন্য ট্রেনের ছাদে যায়, বাসের ছাদে। আমরাও সেরকম কবে ছুটি পাবো, কবে বাড়ি যাব। কিন্তু আমার যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা ঈদের দিনেও টেবিল টেনিস খেলি। এটা অনেকেই আমাদের অবাক হয়ে যায় যে আমাদের যেহেতু বাসার সাথেই, তো আমাদের আড্ডাটাও টেবিল টেনিস ক্লাবকে কেন্দ্র করে এবং বন্ধুবান্ধব চলে আসতো, ছোটো ভাইয়েরা চলে আসতো, আমরা ঘরটা খুলে টেবিল টেনিস খেলতাম। তো ঈদটাও আমাদের টেবিল টেনিস প্র্যাকটিস বন্ধ করতে পারেনি। সেই সময়ের মজার স্মৃতিগুলো যদি একটু বলতেন যে আসলে ঈদের দিনে কি করা হতো, টেবিল টেনিস প্র্যাকটিস করার কথা বললেন, সেই সময় কি সবাই দলবদ্ধভাবে নামাজে যাওয়া হতো কিনা কিংবা অন্য কিছু করা হতো কিনা? ঈদের মজাটা আসলে আলাদা। আমরা 6 ভাই, বাবা ছিলেন, আমরা সবাই একসাথে ঈদগাহে যেতাম। আবার ঈদগাহ থেকে আমাদের যে নিয়মটা আছে মুসলমানদের, আমরা কবরস্থানে যে কবর জিয়ারত করে ফিরে আসতাম এবং এই নামাজ শেষে ফেরার পথে যেই একজনের সাথে একজনের কোলাকুলি করাটা, এটা আমাদের সময় ছিল, এখনও আছে। তখন বিভিন্ন বাসায় যে সেমাই খাওয়া এবং সব কিছু একটু ওপেন বেশি ছিল মনে হয় আমাদের সময়, যে আমরা একটু বেশি সবার বাসায় যেতাম। এটা মনে হয় অনেকটাই এখন লিমিটেড হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। মানুষের আন্তরিকতা বা আতিথেয়তা, এটা জানি না। আমার সময়ের কথা আমি বলছি, যে আমরা বন্ধুবান্ধব 20-25 জন বন্ধুবান্ধব আমরা একসাথে চলে যাইতাম, একজনের বাসায় যে মজা করতাম। এটা একটা অনেক ঈদের একটা আনন্দ। আসলে এটা আমাদের সময় আমরা দারুণ ভাবে আনন্দ করছি আর কি। তো আমার মনে হয় এখনও আছে। তো ঈদের আনন্দ তো এক এক সময় এক এক রকম, কিছুটা হয়তো পরিবর্তন হয়ে গেছে। আপনার এই কথার সূত্র ধরে আসতে চাই যে এখন যদি কোনো প্লেয়ার ঈদের সময় খেলা পড়ে যায়, তাহলে পেশাদারিত্বের খাতিরে তাকে আপনি কি উপদেশ দিতে চান? যে আমরা যখন সিমলা খেলতে যাবে আমাদের টিম, রিসেন্ট যে গোল্ড মেডেলটা আমাদের আন্ডার-19 পেল, তো আমরা ওদের আটকায় রাখতে পারিনি। আমরা বলেছিলাম যে এখানে ঈদ করতে হবে। আপনারা সম্প্রতি দেখেছেন যে ফুটবল, ক্রিকেট ছেলেমেয়েরা ঈদ স্যাক্রিফাইস করছে। তো আমরা তাদের স্যাক্রিফাইস করতে বলেছিলাম, তো আসলে করতে পারেনি। তো আমরা তাদের 3 দিনের একটা ছুটি দিই, তারা বাসায় যায় আবার ফিরে আসে। তো ঈদটা আসলে আমরা বাঙালি বা বাংলাদেশি হোমসিক, আমরা মায়ের কাছে ফিরে যেতে চাই, আমরা বাবার কাছে ফিরে যেতে চাই। আমরা কিন্তু এই ট্রেনিংয়ে আমাদের এই টেবিল টেনিস টিমটাকে গত 2 বারই ধরে রাখতে পারি নাই। আমার মনে হয় যে স্যাক্রিফাইস করা উচিত। ভাই, আপনার সাথে কথা বলতে বলতে মনে হলো যে আপনার স্মৃতির পাতে অনেক কিছু আছে যে গল্পগুলো কাউকে বলা হয়নি। এমন কিছু কি আছে যেটা আসলে কখনো কাউকে বলা হয়নি বা শেয়ার করেননি? অনেক স্মৃতি আসলে আছে, কারণ আমার লাইফটা আসলে টেবিল টেনিস নিয়েই। টেবিল টেনিসের বাইরে খুব কম স্মৃতি আছে। তো কয়েকটা স্মৃতি বলতে চাই। সেটা হচ্ছে যে আমার চাচা কুয়েতে ছিলেন। তো আমি তখন ভালো ব্যাট আমার কাছে ছিল না। আমার কোচ বা আমার যে গুরু তহিদ ভাই, উনি বলতো যে তোমার তো চাচা বিদেশে থাকে, তুমি চাচাকে চিঠি লেখো, তাহলে ভালো একটা ব্যাট পাবে। তো আমি আমার চাচাকে আসলে আমি ওই বয়সে একটা চিঠি লিখি, তখন ছোট আমি অনেক, স্কুলে পড়ি। তো চাচা আমাকে কিন্তু ওই একজোড়া ব্যাট এনে দেয়। ওই ব্যাট দুটো কিন্তু আমার লাইফের অনেক বড় একটা টার্নিং পয়েন্ট। এবং উনি আমাকে অ্যাডিডাস কেটস এনে দেয়, যেটা অনেক দামি কেটস ছিল। আমি আসলে মূলত 100 টাকার কেটস পরে খেলতাম, কামাল স্পোর্টসের 1 থেকে 150 টাকার কেটস পরে খেলতাম। কিন্তু আমি ওই চাচার অ্যাডিডাস কেটসটা আমাকে অনেক দিন পারফরমেন্স করতে সুবিধা করেছে এবং সেই ওনার স্টিকা ব্যাট এনে দিয়েছিলেন। আরেকটা হচ্ছে যে আমি যখন কোচিং পেশায় যাই পাতিয়ালায়, মা তার গলার সোনার চেনটা স্যাক্রিফাইস করছিল আমার জন্যে। তো এই স্মৃতিগুলো আসলে আমার খুবই নাড়া দেয়। আরও কিছু স্মৃতি আছে, এটা অনেক খেলোয়াড়ির জীবনেই আছে, যে আমি বিমান, শেখ রাসেল ক্রীড়াচক্র, ওয়ারি ক্লাব এই ধরনের আনসারেও খেলেছি। কিন্তু এখানে কিছু তিক্ত অভিজ্ঞতা আমার রয়ে গেছে, যেটা আসলে সবার সাথে শেয়ার করা যায় না। আমি আমার পেমেন্টটা ঠিকভাবে পাইনি।
এটা একটা খেলোয়াড়ের জন্য আসলে অনেক কষ্টের। এই কষ্টটা এখনকার খেলোয়াড়রা যেন না পায়, যেটা আমার জীবনে হয়ে গেছে। টেবিল টেনিসকে এত কিছু দেওয়ার পরে, এতগুলো বছর টেবিল টেনিসে থাকার পরে আসলে কি মনে হয়, পিছনে ফিরে দেখলে কি কোনো আক্ষেপ রয়ে গেছে? না, আসলে আক্ষেপ বলবো না, কারণ এটা আমার একটা ভালোবাসার জিনিস। কারণ এখানে আমার নেশা বলেন, পেশা বলেন, ভালোবাসা বলেন, আমার টেবিল টেনিস নিয়েই সব কিছু। আমি টেবিল টেনিস নিয়ে কাজ করতে চাই। আমি আমার চাকরি জীবন আর বেশি দিন নাই। আমি শেষ করে আমি আমার জেলায় ফিরে যেতে চাই এবং আমি আবার সেই টেবিল টেনিসে 80-র দশকে যেভাবে শুরু করেছিলাম আমি আবার সেখানে শুরু করতে চাই এবং 64টি জেলায় আমি টেবিল টেনিস নিয়ে কাজ করতে চাই। আমি একটা গ্রুপ খুলেছি 64 জেলা নিয়ে। তো আমি প্রত্যেকটা জেলায় টাচ করতে চাই, আমার একটা স্বপ্ন আছে। আজকে থেকে 5 বছর পরে বাংলাদেশের টেবিল টেনিসকে কোন জায়গায় দেখলে আপনি খুশি হবেন? আর সেই সাথে যদি একটা প্রশ্ন করি যে আপনাকে যদি একটা ক্ষমতা দেওয়া হয় বা এমন একটা পাওয়ার দেওয়া হয় যে একটা জিনিস, টেবিল টেনিসের যে কোনো একটা জিনিস আপনি বদলাবেন, তাহলে কোন জিনিসটা এখন বদলাতে চান? আমি আসলে প্রথমেই 64 জেলায় 64টা টেবিল দিয়ে 64টা কোচ, সেখানে প্রতিদিন খেলা হবে, এই একটা কাজই আমি করতে চাই। তৃণমূল পর্যায়ে খেলাটাকে ছড়িয়ে দিতে চাই। আমি যদি কখনো মানে আমার সেই ক্ষমতা থাকে। কারণ সারা দেশে যদি খেলা না হয় তাহলে কম্পিটিশন থাকবে না। কম্পিটিশন যদি না হয় আপনি ভালো খেলোয়াড় পাবেন না। আপনি ভালো খেলোয়াড় যদি না পান, ভালো রেজাল্ট আসবে না। তো আমাদের তৃণমূল পর্যায়ে খেলাটা দিন দিন কমে যাচ্ছে। আমি মনে করি যে আমার 64 জেলায় খেলাটা চালু করতে হবে। আমার টেবিল টেনিস, আমি অন্য অন্য খেলা বলবো ইউনিয়ন পর্যায়ে চলে যেতে। আমার পক্ষে এখন ইউনিয়ন পর্যায়ে যাওয়া সম্ভব না, বাট আমি টেবিল টেনিসটাকে 64 জেলায় এভরিডে দেখতে চাই। এটাই আমার স্বপ্ন। ভাইয়া, মানুষের জীবনে কষ্ট থাকে, না পাওয়ার বেদনা থাকে, কিন্তু এর বাইরেও কিছু সুখ স্মৃতিও থাকে। এখন যেহেতু ঈদের সময়, আমরা আপনার কিছু আনন্দের কথা শুনতে চাই। আপনার যদি স্মৃতির পাতায় যদি আনন্দের কিছু কথা আমাদের সাথে শেয়ার করতেন। আসলে আনন্দের কথাগুলো অনেকটাই বলা হয়ে গেছে, আমি আবার রিপিট করতে চাই। সেটা হচ্ছে যে সেই 87 সালে আমি আবার ফিরে যাচ্ছি, যে বাটা স্কুল চ্যাম্পিয়ন হওয়ার পরে যে আনন্দ, এবং প্রত্যেকটা পত্রিকায় আমি সকালে দেখলাম যে আমার নাম, আমার নড়াইল জেলার নাম, নড়াইল জেলার মোস্তফা চ্যাম্পিয়ন। এবং নড়াইলে যখন আমি যাই, আমি গাড়ি থেকে নামার পরপরই ট্রাক চলে আসে এবং ট্রাক মিছিল হয় এবং আমার স্কুলের সব ছেলেরা এসে মিছিল দেয়, জিতিল রে জিতিল, মোস্তফা জিতিল। আমার একটা বন্ধু শাহিন, সে লিড করছিল। তো এইটা একটা অনেক বড় আনন্দ এবং প্রথম বাংলাদেশ দলে অভিষেক এবং প্রথম বাংলাদেশকে পদক এনে দেওয়া, এই আনন্দগুলো আসলে কখনোই ভোলার না। কোচ হিসেবে আপনার একটা মজার স্মৃতি যদি শেয়ার করতেন। কোচ হিসেবে আসলে সম্প্রতি আমরা 2025-এর নভেম্বর মাসে ইসলামিক সলিডারিটি গেমস আমাকে কোচ হিসেবে একদম শেষ পর্যায়ে আসলে নিয়োগ দেওয়া হয়। তো আমরা পার্টিসিপেট করতেই সাধারণত যাই, আমরা সেভাবেই গিয়েছিলাম। কিন্তু এখানে যেদিন ওপেনিং ছিল, আপনারা জানেন যে এই ধরনের একটা গেমসের ওপেনিং মানে অনেক বড় একটা বিষয়। তো আমার যে মেন্সের একজন খেলোয়াড়, আমার নড়াইলেরই জাবেদ, ও বলছিল যে ভাইয়া আজকে আমি ওপেনিংয়ে যেতে চাই না, আমি এই দিনটা আমি কাজে লাগাতে চাই, প্র্যাকটিস করতে চাই। তো আমি চিন্তা করলাম এত বড় আসলে আমাদের তো রেজাল্ট হওয়ার সম্ভাবনা কম, তো খুবই ভালো, ঠিক আছে, হ্যাঁ আমি আর তুমি থাকবো। তো আমরা প্র্যাকটিস করলাম, আমরা কিন্তু ওপেনিংটা মিস করলাম, স্যাক্রিফাইস করলাম। তো সেই গেমসে যে এত বড় একটা রেজাল্ট হবে আমাদের আসলে চিন্তায় ছিল না যে আমরা ফাইনাল খেলতে পারবো। খই খই এবং জাবেদ, তো প্রত্যেকটা বিজয় আমাদের কাছে অনেক বড় একটা বিষয় ছিল, যে আমরা শ্রীলঙ্কাকে হারাইলাম, তারপরে আরও 2টা দেশকে হারিয়ে আমরা ফাইনাল খেলতেছি এরকম একটা বড় আসরে। এবং ওইখানে কিন্তু অলিম্পিক লেভেলের দেশও আছে, 57টা দেশ অংশগ্রহণ করছিল। তো বাংলাদেশের জন্য এই বড় একটা বিজয় আমরা নিয়ে আসতে পারছি, এর থেকে আনন্দের কিছু হয় না আসলে। আপনি তো বাংলাদেশে লেভেল 3 কোর্স কমপ্লিট করা একমাত্র কোচ, ব্যাপারটাকে কীভাবে দেখেন? এটা আসলে আমরা লেভেল 2 9 জন পাশ করেছিলাম আমেরিকান কোচের আন্ডারেই। তো হঠাৎ করে আমার কাছে একটা মেল আসে, উনি মেল করে যে শ্রীলঙ্কায় এই কোর্সটা হচ্ছে, তুমি করতে পারবে কি না। তো আমি তো আসলে তখন চাকরি করি বিকেএসপিতে, তো আমি আবেদন করি। তো আবেদন করলে তখনকার ডিজি এবং উপপরিচালক, আপনারা জানেন যে সদ্য প্রয়াত জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত শামীমা সত্তার মিমু আপা, উনি আমাকে কল দিলেন, এই তুমি তাড়াতাড়ি আসো।
তখন বললেন যে তুমি এরকম একটা অ্যাপ্লিকেশন আমাকে জানাওনি কেন? আমি তো অ্যাপ্লিকেশন করছি। তো একদিনের মধ্যে আমার কাজটা উনি করে দিলেন এবং আমি কিন্তু এই বিকেএসপির খরচে, সরকারি খরচে এই লেভেল 3টা করতে পেরেছি বা সাকসেস হয়েছি। আমি অনেককেই বলেছিলাম যারা আমাদের সাথে ছিল যে আপনারা যাবেন কি না, তো কেউ আসলে যেতে পারেনি, আমি একাই গিয়েছিলাম। তো এই লেভেল 3টা করার পরে আমার যেটা মনে হয় যে আমি যেটা জেনেছি আরও 10 জনকে জানাইতে চাই, আমি এটা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই আমার জ্ঞানটা। ভাই এই আনন্দকে সাথে নিয়ে আমি আপনাকে কিছু ঝটপট প্রশ্ন করতে চাই। আপনার কাছে টেবিল টেনিসটা কি? আমার ব্লাড গ্রুপ। আর দেশের সেরা প্লেয়ার কোচি ভাই, লিনো আপা, আন্তর্জাতিক পর্যায়ে? মালং, ওয়ার্নার। টেবিল টেনিসের সবচেয়ে পছন্দের জিনিস কি? টেবিল অ্যান্ড ব্যাট। কোন শটটা খেলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? টপ স্পিন। আর কাকে বেশি ফলো করতেন? কোচি ভাই। কোচি ভাই। ভাই আপনার সাথে তো অনেকক্ষণ গল্প হলো, আসলে এই গল্পটা শেষ করতে চাচ্ছিলাম না, তারপরে আমাদের শেষ করতে হচ্ছে। তা আপাতত আপনার থেকে বিদায় নিচ্ছি। ঈদ মোবারক। ঈদ মোবারক। জাদুর একটা বল আর গতিময় চঞ্চলতা, ছোট্ট একটা টেবিল, এর মধ্যে হাজারো মানুষের একটাই স্বপ্ন। বাংলাদেশের টেবিল টেনিস প্লেয়ারদের একটাই আশা, একদিন অলিম্পিকের মঞ্চে বাজবে জাতীয় সঙ্গীত, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। প্রত্যাশা এটাই।